আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ আখতার সাবি আপনাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল সাবজেক্টটা নেব। আমার বাসা হচ্ছে মানিকগঞ্জে, আর আমি পড়ালেখা করছি ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মেকানিক্যাল ডিপার্টমেন্ট। তো আপনারা যেহেতু সামনে নেই, তো আপনাদের পরিচয়টা আমি নিতে পারছি না, তো আপাতত আমার পরিচয়টাই দিচ্ছি। আর আমি আপনাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল সাবজেক্টে বিভিন্ন টপিক আছে, তো সেইখান থেকে আজকে একটা টপিক আপনাদের পড়াবো, সেটা হচ্ছে জাস্ট একটু পড়াবো স্টিম পাওয়ার প্লান্ট। তো পাওয়ার প্লান্ট কি এটা আপনারা সকলেই জানেন, যেহেতু আপনারা টিপুলি ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ছাত্র, তো যেহেতু পাওয়ার প্লান্ট কি আপনাদের সকলেরই জানা আছে। তো পাওয়ার প্লান্ট কি? পাওয়ার প্লান্ট হচ্ছে যেখানে ইলেকট্রিসিটি জেনারেশন করা হয়, যেখানে মোট কথা যেখানে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তো বাংলাদেশে বিভিন্ন প্রকার পাওয়ার প্লান্ট আছে, সাস আজ স্টিম পাওয়ার প্লান্ট হতে পারে, গ্যাস টারবাইন পাওয়ার প্লান্ট, কম্বাইন সাইকেল পাওয়ার প্লান্ট, ডিজেল ইঞ্জিন পাওয়ার প্লান্ট, বিভিন্ন পাওয়ার প্লান্ট আছে, হাইড্রোলিক পাওয়ার প্লান্ট। তো আমি আজকে আপনাদের স্টিম পাওয়ার প্লান্ট সম্বন্ধে একটু ধারণা দেব। স্টিম পাওয়ার প্লান্টের schematic and TS diagram of steam power plant or Rankine cycle or steam engine or steam turbine plants. Schematic diagram of steam power plant. এখন এইখানে দেখতে পারবেন, আপনারা দেখতে পাচ্ছেন যে স্কিমেটিক একটা ডায়াগ্রাম দেওয়া আছে, ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে। এটা হচ্ছে স্টিম পাওয়ার প্লান্টের একটা স্কিমেটিক ডায়াগ্রাম। তো আমরা যে কোনো এক জায়গা থেকে শুরু করলেই হবে। ফার্স্ট অফ অল আমরা এখান থেকেই শুরু করি। জাস্ট এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট থেকে পিউরিফাই ওয়াটার একটা হট অয়েল ট্যাঙ্ক থাকে, ওইখান থেকে মানে পিওর ওয়াটার ডিস্টিল ওয়াটার টেনে নেয় পাম্পের মাধ্যমে, টেনে নিয়ে কোথায় দেওয়া হয়? বয়লারে দেওয়া হয়। এখান থেকে সাপোজ এখানে আমি মানে হট ওয়াটার ট্যাঙ্কটা দেখাই নাই, পানির ট্যাঙ্কটা দেখাই নাই, বাট এখানে আমরা ধরে নিলাম একটা কি পিউরিফাইড ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট থেকে একটা পিওর ডিস্টিল ওয়াটার একটা ট্যাঙ্ক আছে। সেই ট্যাঙ্ক থেকে আমরা পাম্পের মাধ্যমে টেনে এই ট্যাঙ্ক থেকে ডিস্টিল ওয়াটারটা টেনে ফ্লো করলাম কোথায়? বয়লারে। তো পাম্পের কাজ হচ্ছে জাস্ট এই ডিস্টিল ওয়াটারটা টেনে নিয়ে বয়লারে প্রেরণ করা। এখন বয়লার তো বিভিন্ন প্রকার। বয়লার সাধারণত দুই ধরনের বয়লার আমাদের দেশে ব্যবহার করা হয়। একটা হচ্ছে ফায়ার টিউব বয়লার, একটা হচ্ছে ওয়াটার টিউব বয়লার। তো আমাদের এখানে স্টিম পাওয়ার প্লান্টে বেশিরভাগ ক্ষেত্রেই ওয়াটার টিউব বয়লার ব্যবহার করা হয়। তো এই বয়লারের ভিতরে বিভিন্ন ধরনের সরঞ্জাম আছে। তো নেক্সটে আমরা দেখবো আসলে বয়লারের ভিতরে কী কী আছে। তো এখন আমরা বিস্তারিত এত কিছু বলবো না, জাস্ট বয়লারটা কী করছে এইখানে আমরা সেটা নিয়ে আলোচনা করছি। যে এইখানে ডিস্টিল ওয়াটার পাম্পের মাধ্যমে পাম্প হয়ে বয়লারে আসে, আর বয়লারে এখানে বার্ন করানো হয়, মানে প্রজ্বলন করানো হয় কিসের মাধ্যমে? গ্যাসের মাধ্যমে। যে আমাদের যে গ্যাস লাইন থাকে, এখানে বিকাশ গ্যাস বা বিভিন্ন গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি থাকে, এইখান থেকে গ্যাস নিয়ে এখানে কী করা হয়? বার্ন করা হয়, প্রজ্বলন করা হয়। এখানে শুধু ওয়াটার টিউব বয়লার মানে হচ্ছে যে এই বয়লারের ভিতরে অসংখ্য টিউব থাকবে, এই টিউবের ভিতরে পানি থাকবে, আর এই বাহিরে আমরা কী করবো? বার্ন করাবো বা প্রজ্বলন বা বিস্ফোরণ ঘটাবো। জাস্ট যার কারণে কী হবে? যে টিউবের ভিতরে যে পানিগুলো থাকবে এগুলো স্টিমে পরিণত হবে। টিউবের ভিতরে যেই পানি থাকবে এটা বা ওয়াটার থাকবে, এটা স্টিমে পরিণত হবে। এবং এইখানে গ্যাসের যে বার্ন করানো হচ্ছে, যে বিভিন্ন বার্নার থাকে, গ্যাসের লাইন দিয়ে এখানে কি গ্যাস প্রবেশ করিয়ে এখানে বার্ন করানো হয়। এই বয়লার থেকে আবার বার্ন করে এবং এক্সজস্ট গ্যাস বের হয়ে যায় কোথা দিয়ে? চিমনি দিয়ে। এরকম কন্টিনিউয়াস এখানে বার্ন হতে থাকে এবং
এখানে কন্টিনিউয়াস এরকম ওয়াটার সাপ্লাই হতে থাকে, আর এখানে কন্টিনিউয়াস স্টিম প্রডিউস হতে থাকে। এই স্টিম বয়লার থেকে কোথায় যায়? বয়লারের ভিতরে বিভিন্ন সরঞ্জাম আছে, যেমন সুপার হিটার, ইকোনোমাইজার। সুপার হিটার একটা পার্ট থাকে লাস্টে, বয়লারের লাস্টের দিকে সুপার হিটার নামে একটা হিটার থাকে। এই হিটারের কাজ হচ্ছে যে এইখানে যে ওয়াটারটা আমরা ইউজ করেছি, এই সম্পূর্ণ ওয়াটারটাই যেন কী হয়ে যায়, স্টিম হয়ে যায়। কোনো রকম মানে একটু যেন ওয়াটার পার্টিকল এই স্টিমের ভিতরে না থাকে। কারণ কি, এই প্লান্টের নামই হচ্ছে স্টিম পাওয়ার প্লান্ট। আর এখানে যে টারবাইনটা ব্যবহার করা হয় স্টিম টারবাইন, এটা হচ্ছে স্টিম টারবাইন। এখানে যদি এই স্টিমের সাথে সামান্য পরিমাণ ওয়াটার পার্টিকেলও এই টারবাইনের ভিতরে যায়, তো এখানে যে টারবাইনের ব্লেডগুলো আছে এগুলো ভেঙে টারবাইনটা ড্যামেজ হয়ে যায়। এই জন্য বয়লারের লাস্ট পোর্শনে সুপার হিটার নামে একটা হিটার ব্যবহার করা হয়, যেন কোনো ধরনের ওয়াটার পার্টিকেল এখান দিয়ে টারবাইনে প্রবেশ করতে না পারে। বয়লারে এখানে স্টিম প্রডিউস হওয়ার পরে এই স্টিম ফ্লো করা হয় কোথায়? টারবাইনের ইনলেট দিয়ে টারবাইন। তো টারবাইনের ইমপেলার, এইখানে স্টিমের হাই টেম্পারেচার এবং হাই প্রেশারের স্টিম যখন টারবাইনের ইনলেট দিয়ে প্রবেশ করে, এখানে বিভিন্ন মুভিং ব্লেড, বিভিন্ন ধরনের ব্লেড থাকে, ফিক্স ব্লেড। এই টারবাইনের ইমপেলারের সাথে বিভিন্ন ধরনের কী থাকে, ব্লেড থাকে, একটা মুভিং ব্লেড থাকে, ফিক্স ব্লেড থাকে। এই ব্লেডের সাথে এই স্টিম প্রচুর মানে হাই প্রেশার এবং টেম্পারেচারে থাকে। তো এটা যখন ঢুকে এখানে কি এই ব্লেডের সাথে ধাক্কা খায়, প্রচুর মানে হাই প্রেশার থাকে, সেজন্য কি ধাক্কার ফলে এখানে প্রচণ্ড প্রেশারের ফলে এইখানে মানে টারবাইনের ইমপেলারটা ঘুরতে থাকে। এই টারবাইনের ইমপেলারের সাথে এখানে জেনারেটর কী করা হয়, কাপলিং করা হয়। টারবাইনের ইমপেলারের সাথে জেনারেটর কাপলিং করা থাকে, যার কারণে টারবাইন ইমপেলার যখন হাই প্রেশারে ঘুরতে থাকে বা হায়ার আরপিএমে ঘুরতে থাকে, তখন এই জেনারেটরটাও ওইটার সাথে কি হায়ার আরপিএমে ঘুরতে থাকে। আর আমরা সকলেই জানি যে জেনারেটর যদি ঘুরতে থাকে তো সেখানে বিদ্যুৎ উৎপন্ন হয়। তো এখান থেকে আমরা যেখানে জেনারেটর দেখা যাচ্ছে, এখান থেকে আমরা কি উৎপাদিত বিদ্যুৎ গ্রিডে স্থানান্তর করা হয়। এখন এইখানে ইনলেটে যেই হাই টেম্পারেচার এবং প্রেশারের স্টিম আমরা এখানে প্রবেশ করালাম, এই স্টিম এইটার ইমপেলারকে ঘুরিয়ে এখানে বিভিন্ন মানে টারবাইনে ঘুরিয়ে এই ইনলেট দিয়ে তো কন্টিনিউয়াস স্টিম প্রবেশ করতেছে, এই প্রবেশ তো করতেছে, বাট এই প্রবেশকৃত স্টিম যখন এটার কাজ শেষ, যখন এর প্রেশার কমে যাচ্ছে, এখন টারবাইনের সিম্বল হচ্ছে যে ইনলেটটা কী থাকে, একটু সরু থাকে, আউটলেটটা একটু কী থাকে, মোটা থাকে। তার মানে এইখানে বোঝা যাচ্ছে এখানে যখন থাকবে এটার প্রেশার বেশি থাকবে, আর এইখানে মোটা সাইড বড় সাইড যেখানে থাকবে এটার প্রেশার ফল করবে। তো যখন এখানে প্রেশার বেশি থাকে তখন টেম্পারেচারও বেশি থাকে। আবার প্রেশার যখন এটা ঘোরানোর কাজে কিছুটা শক্তি ব্যয়িত হয়, তখন কি প্রেশার ফল করে, টেম্পারেচারও ফল করে। এইখান দিয়ে একটা আউটলেট থাকে, এই আউটলেট দিয়ে এই প্রেশার ফল্ট স্টিম বা টেম্পারেচার ফল্ট স্টিম এখান দিয়ে আমরা কোথায় চলে যায়, কনডেন্সারটা কি, কনডেন্সার বিভিন্ন প্রকার হয়ে থাকে, ওয়াটার কুল কনডেন্সার, এয়ার কুল কনডেন্সার। সাধারণত বড় বড় প্লান্টে ওয়াটার কুল কনডেন্সার ব্যবহার করা হয়। কনডেন্সারকে আমরা সকলেই জানি, যে জাস্ট আমরা যদি কেউ না জানি তাদেরকে বলছি যে কনডেন্সারটা হচ্ছে, আমরা ছোটো ফ্রিজ, প্রায় সবার বাসাতেই ছোটো ফ্রিজ আছে। তো ফ্রিজের বেশিরভাগই দেখবেন যে পিছনের পার্টটা অথবা কোনো ফ্রিজের ভিতরে থাকে যে পেঁচানো কালো চিকন টিউব, সরু টিউব, পেঁচানো অনেক পেঁচানো থাকে, টিউবের মতো থাকে। তো ওটাকে আমরা কি বলি, কনডেন্সার বলি। আর ওখানে ফ্রিজে সাধারণত এয়ার কুল কনডেন্সার ব্যবহার করা হয়। দেখবেন যে বাসাবাড়িতে যেই কনডেন্সার ইউজ করা হয়,
ওখানে এয়ার কুল কন্ডেন্সার ইউজ করা হয়। যে সাধারণত আমরা একটা ফ্রিজ তো আর ফ্রিজ কি ওয়াটার কুল কন্ডেন্সার দিয়ে ঠান্ডা করি না। এখানে দেখা যাচ্ছে জাস্ট আমরা একটা ফ্রিজ একটা পাশে রেখে দিই, ওটা রুম টেম্পারেচারে জাস্ট রুমের যে এয়ার ফ্লো ওই এয়ার ফ্লোতে ওটা কী হয় ঠান্ডা হয়। বাট এইখানে যে স্টিমটা থাকে এখানে হাই প্রেশার এবং হাই টেম্পারেচার প্রচণ্ডটা তাপমাত্রার স্টিম থাকে। এখানে এয়ার কুল কন্ডেন্সার দিয়ে আসলে মনে হয় যে ঠান্ডা করা পসিবল না। সেই জন্য এখানে কি ওয়াটার কুল, বেশিরভাগই বড় বড় প্লান্টে ওয়াটার কুল কন্ডেন্সার ব্যবহার করা হয়। ওয়াটার কুল কন্ডেন্সারের ব্যবহার করার ক্ষেত্রে তো এখানে এরকম যে আমরা ফ্রিজের যে কন্ডেন্সারগুলো দেখছি যে সরু সরু চিকন যে পাইপগুলো থাকে, এখানেও জাস্ট ওইরকমই, বাট এখানে পাইপগুলো বা ওখানে চিকন টিউব ব্যবহার করা হয়। জাস্ট এখানে ওটা একটু, এটাও টিউব বাট মোটা, এরকম মোটা টিউব ব্যবহার করা হয়। তো ওয়াটার কুল দেখা যাচ্ছে এখানে যে পাম্প ব্যবহার করা হয়, একটা দিয়ে কুলিং ওয়াটার ঠান্ডা করার পরে এখানে একটা থাকে রিজার্ভার থাকে নিচে কন্ডেন্সারের নিচে, জাস্ট টিউবগুলো উপরে থাকে। ওই কুলিং ওয়াটার জাস্ট পাম্প দিয়ে টেনে এনে ওই টিউবের উপর দিয়ে যখন স্প্রে করা হয়, টিউবের ভিতরে থাকে স্টিম টেম্পারেচার, হাই টেম্পারেচার স্টিম থাকে। এই স্টিম এখানে ঠান্ডা পানি স্প্রে বা ঠান্ডা কুলিং ওয়াটার স্প্রে করার ফলে এই যে কুলিং ওয়াটারের সংস্পর্শে স্টিম কিছুটা ঠান্ডা হয়ে কিছুটা তরল হয়, আবার টেম্পারেচারটা অনেক ফল্ট করে, প্রেশারও অনেক ফল্ট করে। তো এই ওয়াটার আবার এই স্টিম থেকে তাপমাত্রা নিয়ে কিছুটা টেম্পারেচার হয়, সেইখানে কোথায় জমা হয়, এখানে থাকে রিজার্ভার থাকে। রিজার্ভারের মাধ্যমে একটা পাম্প দিয়ে টেনে আবার ফ্লো আবার কন্টিনিউয়াস ফ্লো করা হয়। এরকম এখানে কন্ডেন্সার দিয়ে এই স্টিম ঠান্ডা করা হয়। তারপরে এই স্টিম আবার কোথায়, এখানে ট্যাঙ্ক থাকে। তো এখানে কিছু হইতে পারে, মানে লস হইতে পারে। আমাদের যেই ওয়াটারটা একবার আমরা ইউজ করছি 100% ওই ওয়াটারটাই এখানে আমরা হয়তো পাবো না। সেই জন্যই হট ওয়েল ট্যাঙ্ক থাকে এখানে, বা ফিড ওয়াটার নাম পাম্প থাকে। এখানে এত বিস্তারিত দেখানো নাই, জাস্ট সিম্পল একটা ডায়াগ্রাম যে স্টিম পাওয়ার প্লান্টের। তো এখানে যদি কোনো মানে ফিড ওয়াটার মানে আরও ওয়াটার প্রয়োজন হয়, সেখানে আবার মেকআপ ওয়াটার দিয়ে আবার এখানে পাম্পের মাধ্যমে বয়লারে প্রেরণ করা হয়। এভাবে একটা পূর্ণ সাইকেল চলতে থাকে। আর র্যাঙ্কিন নামের একজন বিজ্ঞানী এইটা প্রথম আবিষ্কার করেন, এই জন্য এর নামেই এটাকে র্যাঙ্কিন সাইকেলও বলা হয়। স্টিম পাওয়ার প্লান্ট অথবা র্যাঙ্কিন সাইকেল পাওয়ার প্লান্টও বলা হয়। তো এখন আমরা দেখব র্যাঙ্কিন সাইকেলের টিএস ডায়াগ্রাম। র্যাঙ্কিন সাইকেলের টিএস ডায়াগ্রামটা দেখবেন আপনারা এরকম, জাস্ট এটা ড্র করা একবারে ইজি একটা ব্যাপার। জাস্ট এদিকে একটা আমি একটু দেখাই যে কীভাবে আমরা এটা ড্র করব। জাস্ট প্রথমে এরকম একটা নিলাম, এরকম একটা কার্ড নিলাম, এরকম একটা কার্ড নিলাম, এরকম নিলাম, এরকম নিলাম। এখন আমরা যদি এটাকে কি করছে, এখানে ইন্ডিকেট করছে যেটা 1, এটা 1 ইন্ডিকেট 1 2 3 4 1। দেখেন আমরা এখানে 1 কোথায়, এখানে 1 হচ্ছে পাম্পের ঠিক আগে, তার মানে 1 থেকে 2 হচ্ছে পাম্পের কাজ। এটা টিএইচ, এটা টিতে হচ্ছে টেম্পারেচার, এসে হচ্ছে এন্ট্রপি। এখন 1 2 তাহলে প্রসেসটা কি, 1 থেকে 2 এটা কি প্রসেস, 1 থেকে 2 প্রসেসটার নাম হচ্ছে 1 2 আইসেন্ট্রপিক কম্প্রেশন প্রসেস। জাস্ট কম্প্রেসর এবং পাম্পের কাজ কিন্তু প্রায় সেম, যে কম্প্রেসড করে কী করা হয়, ফ্লো করা হয়। সেই জন্য এটা কি 1 থেকে 2 আইসেন্ট্রপিক কম্প্রেশন প্রসেস। 2 থেকে 3
2 থেকে 3 ভিতরে কি আছে, 2 এবং 3 মাঝে আছে বয়লার। 2 থেকে 3 মাঝে কি আছে, বয়লার। এখানে প্রসেসটার নাম হচ্ছে কনস্ট্যান্ট প্রেশার প্রসেস বা হিট অ্যাডিশন। কনস্ট্যান্ট প্রেশার প্রসেস বা হিট অ্যাডিশন। হিট অ্যাডিশন কীভাবে হলো, বাট আমরা এখানে আগেই বলছি যে স্কিমেটিক ডায়াগ্রামে যখন বর্ণনা করছি তখন বলছি বয়লারের ভিতরে কি করা হয়। বয়লারের ভিতরে যে অনেকগুলো টিউব থাকে, আমরা বলছি এখানে ওয়াটার টিউব বয়লার ব্যবহার করেছি। তো এখানে বয়লারের ভিতরে টিউব থাকে, টিউবের ভিতরে পানি থাকে এবং বাহিরে যেই সার্ফেসটা থাকে, সারাউন্ডিং থাকে, এই সারাউন্ডিংয়ের ভিতরে গ্যাস দিয়ে কী করা হয়, বার্ন করা হয়, প্রজ্বলন করা হয় এবং এই টিউবের ভিতরের পানি কী হয়, স্টিমে পরিণত হয়। তো এখানে হিট অ্যাডিশন মানে কি, তাহলে এখানে আমরা টেম্পারেচার বার্ন করতেছি, প্রজ্বলন করতেছি এখানে সারাউন্ডিংয়ের ভিতরে, তাহলে কি আমাদের হিট অ্যাডিশন হচ্ছে। সেজন্য এটা কি কনস্ট্যান্ট প্রেশার প্রসেস অথবা হিট অ্যাডিশন প্রসেস। 1 থেকে 2 এখানে কি এটা টিএস ডায়াগ্রাম, পিভি ডায়াগ্রাম হলে আমরা দেখতে পারতাম যে এখানে প্রেশার এবং প্রেশারটা কি কনস্ট্যান্ট থাকে। এখানে যদিও আমরা কি লাইনটা একটু আঁকা বাঁকা দেখতেছি, বাট এটা কিন্তু প্রেশার ভলিউম ডায়াগ্রাম নয়, এটা টিএস ডায়াগ্রাম। সেই জন্য লাইনটা আমরা যদি প্রেশার ভলিউম ডায়াগ্রামটা হইতো মানে দেখাতে পারতাম, তাহলে বোঝা যেত যে এখানে পির দিকে কি কনস্ট্যান্ট, পি এবং 2 এবং 3 থেকে কনস্ট্যান্ট প্রেশার, একদম সোজা একটা স্ট্রেট লাইন সোজা দাগ। তারপরে নাম্বার 3 থেকে 4, 3, 4 মাঝে কি আছে, 3 এবং 4, এটা কি সোজা নিচে নেমে গেছে, সোজা একটা দাগ, জাস্ট 3, 4। এটা হচ্ছে আইসেন্ট্রপিক এক্সপানশন প্রসেস। কম্প্রেশন প্রসেস মানে হচ্ছে কম্প্রেস করা, কোনো কিছু কম্প্রেস করা, আর এক্সপানশন মানে কোনো কিছু বর্ধিত করা। বাট এখানে এক্সপানশনের ভিতরে কি আছে, যে 3 থেকে 4-এর মাঝে টারবাইন আছে। টারবাইনের আমি আগেই একটা কথা বলছিলাম, যেটা হচ্ছে ইনলেটটা একটু কি হয়, শুরু হয় এবং আউটলেটটা একটু কি মোটা হয়। দেখেন যে ইনলেটে যখন এখানে স্টিম ঢুকতেছে আর আউটলেটে বের হচ্ছে, এখানে চিকুন মানে এখানে হাই টেম্পারেচার প্রেশার থাকবে, আর এখানে মোটা মানে এখান দিয়ে বের হয়ে যাচ্ছে, মানে এখানে টেম্পারেচার এবং প্রেশার দুটাই ফল্ট করবে। তার মানে কি কোনো কিছু ছোট থেকে বড় হবে, এখানে কি ছোট থেকে বড় হচ্ছে, তার মানে কি এক্সপান্ড হচ্ছে। এই জন্য এটার নাম হচ্ছে কি আইসেন্ট্রপিক এক্সপানশন প্রসেস, এখানে এক্সপান্ড হচ্ছে। তারপরে হচ্ছে 4-1 মানে 4-1-এর মাঝে আবার কি আছে, কনডেন্সার, কনস্ট্যান্ট প্রেশার প্রসেস। আবারও আমরা কি দেখলাম যে এই একটা আবার এখানে সোজা দেখতে পাচ্ছি, যেটা কি জাস্ট প্রেশারটা কনস্ট্যান্ট, প্রেশার কনস্ট্যান্ট, বাট এখানে কি হিট রিজেকশন মানে কি হচ্ছে, এখানে কনডেন্সার আমরা ওয়াটার কুলড কনডেন্সার ব্যবহার করছি, বাট কি ওয়াটার দিয়ে স্টিমকে আমরা কি ঠান্ডা করার জন্য এখানে ওয়াটার কুলড কনডেন্সার ব্যবহার করছি। তার মানে কি যেই আগে আমরা কনডেন্সারের আগে যেই স্টিমে যেই হাই টেম্পারেচার ছিল, এখানে ওয়াটার কুল কনডেন্সার ব্যবহার ওয়াটার দিয়ে ঠান্ডা করার পরে বা কুল করার পরে কিন্তু টেম্পারেচারটা থাকবে না। সেই জন্যই এখানে কুল করার পরে টেম্পারেচার অবশ্যই ফল করবে। সেই জন্য এই প্রসেসটার নাম হচ্ছে যে কনস্ট্যান্ট প্রেশার প্রসেস হিট রিজেকশন। এখানে কিন্তু তাপমাত্রা কমে যাবে। এই হচ্ছে মোটামুটি স্টিম পাওয়ার প্লান্ট সাইকেলের সংক্ষিপ্ত ব্রিফ বর্ণনা। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টে লিখবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, অথবা আমি এগুলোর ছবি তুলে আমি আবার আপলোড করব। নেক্সট পেজে যাই। নেক্সট পেজে আছে কি যে বয়লার অর স্টিম জেনারেটর। বয়লার or steam generator কি? A device which is burn of generating steam is called boiler. It is also called steam generator. তো এখানে বয়লার কি বলা আছে, তারপরে হচ্ছে স্কিমেটিক, যে বয়লারটা স্টিম আমরা আসলে কিসের জন্য, পারপাস অফ জেনারেটিং স্টিম, আমরা স্টিমটা কিসের জন্য প্রডিউস করি। দ্য জেনারেটেড স্টিম ইজ
সাপ্লাইড টু স্টিম ইঞ্জিন অর টারবাইন ফর পাওয়ার জেনারেশন। আমরা স্টিমটা প্রডিউস করছি কিসের জন্য? বিদ্যুৎ উৎপাদনের জন্য বা পাওয়ার জেনারেশনের জন্য। 2 নম্বর কি? The generated steam may also be used for process work in cotton mills, sugar factories, etc. and হিটিং পারপাস, অথবা আমরা কোনো কিছু হিটিং করার জন্য ব্যবহার করতে এই স্টিম প্রডিউস করে থাকি। নেক্সট হচ্ছে স্কিমেটিক ডায়াগ্রাম অফ বয়লার। আমরা জাস্ট এখানে বয়লারের একটা বক্স দেখছিলাম যে এটা জাস্ট এটার নাম বয়লার। এখন দেখবো যে বয়লারের ভিতরে কি কি আরও কী কী জিনিস আছে এই বয়লারের ভিতরে। এখন এই বয়লার জাস্ট ওই বয়লারটা আমরা এরকম স্কিমেটিক ডায়াগ্রাম দেওয়ার চেষ্টা করছি, বাট এইখানে শুরুতেই দেখতে পাচ্ছি এয়ার প্রিহিটার, তারপরে ইকোনোমাইজার, স্টিম সুপার হিটার, বয়লার। এই জিনিসগুলা কি আমরা জানি যে বয়লারের ভিতরে আছে। এয়ার প্রিহিটার, যখন আমরা বাইরে থেকে এয়ারটা নিব, যখন আমরা বার্ন করানোর জন্য বাইরের ফ্রেশ এয়ার বা ফিল্টারিং করে এয়ারটা নিব, তখন এখানে এয়ার প্রিহিটার, এটা হচ্ছে প্রিহিটারটা কীভাবে হলো যে আমি এয়ারটা নিব হচ্ছে বার্ন করার জন্য, মানে প্রজ্বলন করার জন্য। তো অবশ্যই সেক্ষেত্রে যদি আমার এয়ারটা অবশ্যই প্রিপেয়ার একটু হিটেড করে নিতে পারি, তাহলে অবশ্যই আমার জন্য ভালো হবে। তো আমরা হিটেডটা কীভাবে করলাম? এই যে বয়লার থেকে স্টিমটা আমরা কোথায় দিলাম? টারবাইনের যে এই বয়লার থেকে আমরা যে একটা ফ্লু গ্যাস, এখানে যে প্রজ্বলন বার্ন গ্যাস করছিলাম, যে এক্সজস্ট গ্যাস, সেই গ্যাসটা আমরা এদিক দিয়ে চলে যাচ্ছে। এই যে আমরা অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে যে এদিক দিয়ে কি বার্ন গ্যাস বা এক্সজস্ট গ্যাসটা এদিক দিয়ে যাচ্ছে। এদিক দিয়ে যাওয়ার পরে এখানে একটা এয়ার প্রিহিটার, আমরা একটা এয়ার প্রিহিটার একটা এক্সো সিরিজ অথবা এক্সো সিরিজ ব্যবহার করছি, যেখানে কি এই যখন আমরা ফ্রেশ এয়ারটা বাইরে থেকে টেনে নিচ্ছি, জাস্ট এই এয়ার প্রিহিটারের ভিতর দিয়ে একটা লাইন করে আমরা জাস্ট এয়ারটা টেনে নিচ্ছি। এতে কি হয়েছে যে বাইরের নর্মাল টেম্পারেচার থাকে স্বাভাবিক তো 30°C অথবা 32, 34 এরকম। তো এখান থেকে যখনই আমরা এয়ার প্রিহিটারের ভিতর দিয়ে নেব, এই যে এক্সজস্ট ফ্লু গ্যাস যাচ্ছে, এটা অবশ্যই 150-200 বা 150 বা 200 এরকম টেম্পারেচারের এয়ার এক্সজস্ট গ্যাসটা থাকবে। তো আমরা এই বাহিরের এয়ারটা যখন এর ভিতর দিয়ে নিব, অবশ্যই এটা কি হিটেড হবে। অলমোস্ট 150 or 200 না হোক, অ্যাটলিস্ট 100°, যদি 100 টেম্পারেচার রাইজ করে তাও আমাদের জন্য ভালো, কারণ আমরা এটা কি করব, রাইজ করে এয়ারের টেম্পারেচার রাইজ করে আমরা এখানে কি বার্ন করব। তো এয়ার প্রিহিটারের কাজ এটাই হচ্ছে যে এক্সজস্ট গ্যাস যখন আমরা এখান থেকে চিমনিতে দিচ্ছি, চিমনিতে বের হয়ে যাওয়ার আগে এখানে যে আমরা এয়ারটা নিচ্ছি বার্ন করার জন্য, এই এয়ারটা কি হিটেড করে দিয়ে গেল। তারপর হচ্ছে এই এয়ার হিটারের আগে আমরা কি এখানে ইকোনোমাইজার নামে একটা ডিভাইস ব্যবহার করছি। ইকোনোমাইজার বা বয়লার মাউন্টিং এক্সো সিরিজ ব্যবহার করছি। তো এখানে একটা পাম্প দিয়ে আমরা কি ফিড পাম্প, আমি একটা প্রসেস বলছিলাম যে এইখানে যখন আমরা স্কিমেটিক ডায়াগ্রামের মাধ্যমে যে সাইকেলটা বর্ণনা করলাম, যে প্রথম মানে ফার্স্ট অফ অল যেই ওয়াটারটা এখানে নিচ্ছি স্টিম তৈরি করার জন্য, এখানে 100% মানে স্টিম মানে তৈরি করে এখানে সাইকেলটা চালানোর পরে জাস্ট এখান থেকে যখন আমরা রিসাইকেল নতুন আবার সাইকেল শুরু হবে, তখন যেই ওয়াটারটা নিয়েছিলাম এখানে সামান্য কি লস হতে পারে বা যে কোনোভাবে এটা কি লস হতে পারে, আমার আরও ওয়াটার প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে আমরা কি ফিড পাম্পের মাধ্যমে মেকআপ ওয়াটার ব্যবহার করব। তো এই মেকআপ ওয়াটারটা আমরা যেই ওয়াটারটা ওখানে স্টিম থেকে ওয়াটারে রিসাইকেল করে নিয়ে আসছি, তো ওই ওয়াটারটা অবশ্যই কি হিটেড। আর নর্মাল টেম্পারেচারে এই ওয়াটারটা আমাদের কত 30°, 32, 34 এরকম টেম্পারেচারে। আর ওই ওয়াটারটা মোর দ্যান 100
100°C। তো আমরা যদি ওইটার কাছাকাছি নিয়ে যেতে চাই, এই যেখানে যে এই ফ্লু গ্যাসটা চলে যাচ্ছে বা এক্সজস্ট গ্যাসটা চলে যাচ্ছে, এখানে হাই টেম্পারেচার হিটেড। তো এই ফিড ওয়াটারের পাম্পের মাধ্যমে এই ইকোনোমাইজারের ভিতর দিয়ে এই ওয়াটারটা টেনে নিয়ে আমরা কোথায় দিব? বয়লারে দিব। জাস্ট যেন আমরা কি এখানে যেই ওয়াটারটা এখানে আমরা ইউজ করতেছি, এখানে কি হিটেড ওয়াটার। জাস্ট আমি যদি আমরা যদি বাহিরের মানে নর্মাল টেম্পারেচারে যেই ওয়াটারটা আমরা পাবো, সেই ওয়াটারটা যদি এখানে নিয়ে দিই, তাহলে এটার বয়লারে যেই ওয়াটারটা আমরা ইউজ করছি, জাস্ট এইটা ওখানে গিয়ে আরও কি এটার টেম্পারেচার কমিয়ে দেবে। জাস্ট এটা যাতে কম না হয় সেই জন্য কি আমরা বাইরের নর্মাল টেম্পারেচার যে ওয়াটারটা নিচ্ছি ফিড ওয়াটারের মাধ্যমে, এই ফিড ওয়াটার ইকোনোমাইজারের ভিতর দিয়ে কি এক্সজস্ট ফ্লু গ্যাসটা বের হয়ে যাচ্ছে। ওই ফ্লু গ্যাস দিয়ে আমরা কি টেম্পারেচার ওই ফ্লু গ্যাসের ভিতর দিয়ে আমরা যদি এই নর্মাল ওয়াটারটা নিয়ে যাই, তাহলে কি এই ফ্লু গ্যাস এর টেম্পারেচার আছে মোর দেন 150 বা 210°C। তো এইখানে আমাদের এই ওয়াটারটা হবে মোর দেন 30, 32, 34 এরকম 30°C। তো এই ওয়াটারটা অবশ্যই এখানে কি হিটেড হবে। মোর দেন 100°C যদি হয়, তাহলে কি এটা আমাদের জন্য ভালো হবে। স্টিম তৈরি করা আমাদের জন্য কি সহজ হবে। জাস্ট এই ওয়াটারটা আবার মেকআপ ওয়াটার দিয়ে ফিড ওয়াটারে বয়লারের মাধ্যমে দিয়ে এখানে আবার বয়লারে স্টিম তৈরি করে আবার টারবাইনে দিয়ে এভাবেই মানে সাইকেলটা আমি আগেই বর্ণনা করছি। জাস্ট এখানে বয়লারের ভিতরে কী কী ডিভাইস থাকে জাস্ট এই অংশটা দেখাইলাম। এরপর আসতেছেন মেনশন দ্য নেম অফ দ্য ফায়ার টিউব অ্যান্ড ওয়াটার টিউব বয়লার। যে কি ফায়ার টিউব বয়লার, কী কী প্রকার ফায়ার টিউব, কী কী ধরনের ফায়ার টিউব বয়লার আছে, কী কী ধরনের ওয়াটার টিউব বয়লার আছে। ফায়ার টিউব বয়লার হচ্ছে সিম্পল ভার্টিক্যাল বয়লার। টু হচ্ছে কোচার্ন বয়লার। 3 ল্যানকাশির বয়লার, কর্নিশ বয়লার, স্কচ মেরিন বয়লার, লোকোমোটিভ বয়লার এবং এটা হচ্ছে বেলকন বয়লার। তো ওয়াটার টিউব বয়লার, বাবকপ অ্যান্ড উইলকক্স বয়লার, তারপর স্টিয়ারিং বয়লার, লেমন্ড বয়লার, বেনসন বয়লার, লুইফলার বয়লার এবং ইয়ারো বয়লার। হোয়াট ইজ বয়লার মাউন্টিং এবং হোয়াট ইজ বয়লার এক্সোসিরিজ। বয়লার মাউন্টিং এবং এক্সোসিরিজটা কি? The fittings or device which are mounted on the boiler for its proper and safe functioning are known as boiler mounting. What is boiler accessories? The fittings or device which are used as integral parts of boiler and help in running efficiently are known as boiler accessories. মোট কথা, বয়লার মাউন্টিং ছাড়া বয়লার কল্পনা করা সম্ভব নয়, বাট বয়লার এক্সোসিরিজ ছাড়া বয়লার চালানো সম্ভব, বাট বয়লার এক্সোসিরিজ হচ্ছে বয়লারের এফিসিয়েন্সি বৃদ্ধি করার জন্য।